কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর যে সূত্রগুলো রয়েছে সেগুলো দেখতে যাচ্ছি, এবং পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর এই সূত্রগুলোর সাহায্যে কীভাবে গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে হয় সেটাও দেখব আমরা আজকে। তো চলো আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের আজকে ক্লাসের টপিকের নাম হচ্ছে পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর সূত্রাবলী। পড়ন্ত ও নিক্ষিপ্ত বস্তুর সূত্রাবলী। পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর সূত্র ও গাণিতিক সমস্যা। সূত্র ও গাণিতিক সমস্যা। আচ্ছা, আমরা পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর গাণিতিক সমস্যা করতে গিয়ে পড়ন্ত এবং নিক্ষিপ্ত বস্তুর গাণিতিক সমস্যা করতে গিয়ে আমরা যেই সূত্রগুলো দেখব সেই সূত্রগুলো নতুন কোনো সূত্র নয়, আসলে সেই সূত্রগুলো পুরনো সূত্রই। সমতলের উপর গতিশীল বস্তুদের জন্য আমরা কিছু সূত্র জানতাম, সূত্রগুলো ছিল এরকম। সমতলের উপর গতিশীল বস্তুদের জন্য আমরা কিছু সূত্র জানতাম, সূত্রগুলো ছিল এরকম: v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। এরপর আমরা জানতাম v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এরপর আমরা জানতাম s সমান সমান ut প্লাস হাফ a t স্কয়ার। গড় বেগের সাহায্যে আমরা সরণ নির্ণয় সূত্র জানতাম u প্লাস v ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই t। তো এই চারটা সূত্র আমরা জানতাম। এই চারটা সূত্রকে সাধারণত আমরা বলি সমতলের উপর গতিশীল বস্তুর জন্য সূত্র। সমতলের উপর গতির জন্য সূত্র, সমতলে গতির জন্য সূত্র, সমতলে গতির সূত্র। সমতলে গতির সূত্রগুলোই একটু পরিবর্তিত রূপে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর জন্য এসেছে। পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর জন্য সাধারণত গ্যালিলিও 3টা সূত্র আছে। এই সূত্রগুলো আমরা এই ক্লাসের লাস্টের দিকে দেখব। আপাতত আমরা এই সমতলের সূত্রের সাথে পড়ন্ত নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলোর যে সিমিলারিটিস আছে সেগুলো একটু দেখতে যাচ্ছি। দেখো নিক্ষিপ্ত বস্তুর সূত্রগুলো কীরকম। নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রগুলো হচ্ছে, নিক্ষিপ্ত বস্তুর জন্য বলতে নিক্ষিপ্ত বস্তুর গতির জন্য সূত্র বা গতির সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে v সমান সমান ইউ মাইনাস জি টি। দ্বিতীয় সূত্রটা হচ্ছে v স্কয়ার সমান সমান ইউ স্কয়ার মাইনাস 2gh। 3 নম্বর সূত্রটা হচ্ছে h সমান সমান ut মাইনাস হাফ জি টি স্কয়ার। 4 নম্বর সূত্রটা হচ্ছে h সমান ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। তো এই ছিল আমাদের নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্র। সিমিলার সূত্রগুলো পড়ন্ত বস্তুর জন্য, শুধু যেখানে মাইনাস দেখব সেখানে থাকবে প্লাস। দেখো পড়ন্ত বস্তুর জন্য, পড়ন্ত বস্তুর জন্য সূত্রগুলো কি কি আছে? 1 নম্বরে থাকবে v ইকুয়াল টু ইউ প্লাস জি টি। 2 নম্বরে থাকবে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। 3 নম্বরে থাকবে h সমান ইউ। সমতলে গতির সূত্রের উপর ডিপেন্ড করে নিক্ষিপ্ত পড়ন্ত বস্তুর জন্য যে সূত্রগুলো ছিল সেগুলো লিখে দিয়েছি। চলো এবার এই সূত্রগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। এই সূত্রগুলোতে একটু খেয়াল করো, সমতলের গতির সূত্রতে যেসব জায়গায় এ এবং এস ছিল সেসব জায়গায় শুধুমাত্র পরিবর্তন হয়েছে। এর জায়গায় চলে আসছে জি এবং এসের জায়গায় চলে আসছে এইচ। ঠিক আছে, এর জায়গায় চলে আসছে জি, এসের জায়গায় চলে আসছে এইচ। তুমি যখন সমতলের উপর কোনো একটা বস্তুকে এখান থেকে মনে করো এখানে নিয়ে যাবা, তখন সে যতটুকু দূরত্ব অতিক্রম করছে এখান থেকে এখানে, সেটাকে আমরা বলবো এস। আর এখান থেকে এখানে যাওয়ার সময় সে যে ত্বরণে গিয়েছে সেটাকে আমরা বলবো এ। কোনো একটা বস্তুকে আমরা যখন নিচ থেকে উপরের দিকে ছুঁড়ে মারি, ইউ আদি বেগে নিচ থেকে উপরের দিকে যখন ছুঁড়ে মারলে সে নিচ থেকে ধীরে ধীরে উপরে উঠতে থাকবে।
ইউ আদিবেগ নিয়ে সে ধীরে ধীরে নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। ইউ আদিবেগ নিয়ে সে ধীরে ধীরে নিচ থেকে যখন উপরের দিকে উঠবে তখন তার যে আদিবেগটা যে শেষ বেগটা হবে উপরে উঠতে উঠতে কী হয় বলো তো? একটা বস্তু যখন উপরে উঠে উপরে উঠতে এক সময় সে আবার নিচে পড়তে শুরু করে, উপরে উঠতে থাকে আস্তে আস্তে বেগ কমে কমতে এক পর্যায়ে তার বেগটা শূন্য হয়ে যায়। যখন বেগটা শূন্য হয়ে যায় তখন সে আর উপরে উঠে না, তখন সে ওই অবস্থান থেকে নিচে নামা শুরু করে। যেখানে গিয়ে তার বেগটা 0 হয়ে গেছে সেখানে গিয়ে সে আবার নিচে পড়তে শুরু করে। তো যেখানে গিয়ে তার বেগটা 0 হয়ে যাবে সেই জায়গাটারে আমরা বলবো, সেই জায়গার বেগটাকে আমরা বলবো শেষ বেগ। এখান থেকে সে যাত্রা শুরু করছে, এই জায়গার বেগটাকে বলবো আদিবেগ, এই পর্যন্ত উঠতে পারছে এই জায়গার বেগটাকে বলবো শেষ বেগ। এবং এইখান থেকে এই জায়গায় সে যতটুকু উপরে উঠতে পারছে সেই জায়গাটাকে আমরা বলবো এইচ, সেই জায়গার উচ্চতাটাকে আমরা বলবো এইচ। সে এখান থেকে এই জায়গা পর্যন্ত সর্বোচ্চ যেই উচ্চতা উঠতে পারছে সেটাকে আমরা বলবো এইচ ম্যাক্স। এটার আমরা একবারে এভাবে বলতে পারি ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটকে আমরা সংক্ষেপে প্রকাশ করতেছি এইচ ম্যাক্স দিয়ে। এখানে মনে রাখার বিষয় বা ব্যাপারটা হচ্ছে ইউ আদিবেগে বস্তুটাকে যখন উপরে ছুঁড়ে মারা হয়েছে তখন সে যেইখানে গিয়ে তার শেষ বেগ 0 হবে সেটাই হচ্ছে বস্তুর সর্বোচ্চ উচ্চতা। বস্তু এর উপরে উঠতে পারবে না। সর্বোচ্চ উচ্চতায় বস্তুর আদিবেগ শেষ বেগ সর্বদা 0। লিখে রাখো, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ 0 হবে, বা ভাইস ভার্সা হিসাবেও চিন্তা করতে পারি, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর শেষ বেগ 0, বস্তুর শেষ বেগ 0। বস্তুর শেষ বেগ v = 0। আবার এভাবে বলতে পারি, যেখানে বস্তুর শেষ বেগ 0, যেখানে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0 সেখানে বস্তুটির উচ্চতা সর্বোচ্চ। যেখানে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0, যেখানে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0 সেখানে বস্তুর উচ্চতা সর্বোচ্চ। সেখানে বস্তুর উচ্চতা সর্বোচ্চ। সেখানে বস্তুর উচ্চতা সর্বোচ্চ। ঠিক আছে? যেখানে নিক্ষিপ্ত বস্তুর শেষ বেগ 0 সেখানে বস্তুর উচ্চতা সর্বোচ্চ। আবার একটা বস্তুকে যখন, এটা গেল নিক্ষিপ্ত বস্তুর জন্য, তোমরা খাতায় তুলে ফেলো, এটা গেল নিক্ষিপ্ত বস্তুর জন্য। ঠিক আছে? আবার নিক্ষিপ্ত বস্তুকে যখন আমরা উপরের দিকে ছুঁড়ে মারি, একটা বস্তুকে, নিক্ষিপ্ত বস্তুকে যখন উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন বস্তুটার বেগের ডিরেকশনটা থাকে উপরে, তখন বস্তুটার বেগ উপরের দিকে। বস্তুটা উপরের দিকে যাচ্ছে না, এজন্য বস্তুটার বেগ উপরের দিকে। বস্তু নিচের দিকে নামলে বস্তুর বেগ থাকতো নিচের দিকে। কিন্তু বস্তুটা উপরের দিকে উঠলেও বস্তুর গ্র্যাভিটি কোন দিকে কাজ করে? গ্র্যাভিটি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। একটা বস্তু যখন উপরের দিকে উঠতে চায় বা উপর থেকে নিচে নামতে চায় তখন তার উপর গ্র্যাভিটি কাজ করে। উপরের দিকে উঠতে চাইলেও তার উপর গ্র্যাভিটি কাজ করবে, উপরের দিকে উঠতে চাইলেও তার উপর গ্র্যাভিটি কাজ করবে, উপর থেকে নিচে নামতে গেলেও তার উপর গ্র্যাভিটি কাজ করবে। ঠিক আছে? কিন্তু গ্র্যাভিটি দুই ক্ষেত্রে একই রকমভাবে কাজ করবে না। তুমি যখন উপর থেকে নিচে নামবা বা একটা বস্তুকে যখন দেখবা যে সে উপর থেকে নিচে নামতেছে তখন সে গ্র্যাভিটির যেই ডিরেকশন সেই ডিরেকশনের দিকেই নামতেছে। ওকে? নিক্ষিপ্ত বস্তুর জন্য জি কেন নেগেটিভ এবং পড়ন্ত বস্তুর জন্য জি কেন পজিটিভ? আমরা জানি গ্র্যাভিটি ইজ অলওয়েজ works at downwards direction. এটার বাংলা কি হবে? এই সেন্টেন্সটা বাংলা করলে দাঁড়ায়, অভিকর্ষজ ত্বরণ সর্বদা নিচের দিকে ক্রিয়া করে। কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বলের কারণে যেই ত্বরণটা বস্তু পায় সেই ত্বরণ অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি সর্বদা নিচের দিকে কাজ করে। তো জি যেহেতু নিচের দিকে কাজ করে এজন্য জি এর সাইন অলওয়েজ নিচের দিকে হলে পজিটিভ, এবং বস্তু যদি উপরের দিকে উঠে সেক্ষেত্রে জি নেগেটিভ। এই ব্যাপারটাকে আমরা অন্যভাবেও বুঝাইতে পারি। একটা বস্তু যখন নিচের দিকে নামে তখন বস্তুটার বেগ প্রতি মুহূর্তে বাড়তে থাকে, ঠিক না? আমরা জানি যে কোনো একটা বস্তুর বেগ যদি প্রতি মুহূর্তে বাড়ে, মনে করি এই বস্তুটা সামনে যাচ্ছে, এখানে তার বেগ 2, এখানে তার বেগ 10, এখান থেকে এখানে যেতে যেতে তার বেগ বাড়ছে, তাহলে আমরা বলবো এ তখন পজিটিভ।
আবার মনে করি এখানে বস্তুটার বেগ 2, এখান থেকে সামনে যেতে যেতে বস্তুটার বেগ মনে করো 0 হয়ে গেছে, তখন আমরা বলবো এ নেগেটিভ। এখানে ব্যাপারটা তাই না, দেখো তো, বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে, বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে তখন বস্তুর বেগ ধীরে ধীরে বাড়তে থাকে, এজন্য জি পজিটিভ। আর বস্তু যখন নিচ থেকে উপরের দিকে উঠে তখন বস্তুর বেগ ধীরে ধীরে কমতে থাকে এবং কমতে কমতে একসময় গিয়ে বস্তুর শেষ বেগ 0 হয়ে যায়। নিক্ষিপ্ত বস্তু উপরে উঠতে 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 একসময় তার শেষ বেগ 0 হয়ে যায়। তো দেখো এখান থেকে সামনে যাইতে যাইতে বস্তুর বেগ যদি 0 হয়ে যায় তখন আমরা বলি তার ত্বরণের মান হচ্ছে নেগেটিভ। এখানেও বস্তু যদি উপরে যেতে যেতে তার বেগ 0 হয়ে যায় তাহলে গ্র্যাভিটি হবে নেগেটিভ, অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর জন্য বেগ আস্তে আস্তে কমে, তাই নিক্ষিপ্ত বস্তুর জন্য গ্র্যাভিটিটা মন্দন হিসাবে কাজ করে। আর পড়ন্ত বস্তুর বেলায় বেগ আস্তে আস্তে বাড়ে, এজন্য পড়ন্ত বস্তুর বেলায় গ্র্যাভিটিটা ত্বরণ হিসাবে কাজ করে। ত্বরণ হিসাবে কাজ করে এজন্য জি পজিটিভ, মন্দন হিসাবে কাজ করে নিক্ষিপ্ত বস্তুর সময়, এজন্য জি নেগেটিভ। ওকে, তো চলো এবার আমরা জি এর কারণে কেন সূত্রগুলো পজিটিভ নেগেটিভ হয়েছে সেটা ব্যাখ্যা করি। এখানে নিক্ষিপ্ত বস্তুর জন্য আমরা কিছু সূত্র লিখছিলাম, এই সূত্রগুলোর সাথে সাথে এবার নিক্ষিপ্ত বস্তুর জন্য কিছু সূত্র লিখছিলাম, এই সূত্রগুলোর সাথে সাথে আমরা ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছি। সবার প্রথমে দেখো অরিজিনাল সূত্র ছিল ভি সমান সমান ইউ প্লাস এ টি। এখন একটা বস্তুকে যখন আমরা নিক্ষেপ করব, বস্তু নিক্ষেপ করলে বস্তুর বেগের ডিরেকশনটা থাকে উপরের দিকে, বেগ উপরের দিকে থাকে, বেগের দিক উপরের দিকে, বেগের দিক কোন দিকে? উপরে। আর ত্বরণের দিক অলওয়েজ কোন দিকে? ত্বরণের দিক অলওয়েজ নিচে। তো দেখো বেগ এবং ত্বরণ দুইটা দুই দিকে, বেগ এবং ত্বরণ দুইটা দুই দিকে, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণও একটা ভেক্টর রাশি, বেগ একটা ভেক্টর রাশি, ত্বরণও একটা ভেক্টর রাশি। তো আমরা যখন এই ভেক্টরের সাথে এই ভেক্টরের হিসাব করব তখন এই ভেক্টরের ডিরেকশনটাও মাথায় রাখতে হবে, এই ভেক্টরের ডিরেকশনটাও মাথায় রাখতে হবে। এই ভেক্টরের ডিরেকশনের সাপেক্ষে এই ভেক্টরের ডিরেকশনটা বিপরীত দিকে, এটা হচ্ছে বেগ ভেক্টর, এটা হচ্ছে ত্বরণ ভেক্টর। বেগ ভেক্টরের ডিরেকশনের সাপেক্ষে ত্বরণ ভেক্টরের ডিরেকশনটা বিপরীত। তো আমরা সাধারণত বেগ যেদিকে থাকে সেটাই আমাদের আলোচনার বিষয় হয়, বস্তুর বেগ যেদিকে আমরা সেটা নিয়ে আলোচনা করি। তো বেগ যেদিকে সেই ডিরেকশনটাকে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিলাম বেগের ডিরেকশনটা পজিটিভ, কারণ বস্তু যেদিকে যাচ্ছে আমরা সেই দিকেই যাব, বস্তু যেদিকে যাচ্ছে সেটাই আমাদের উদ্দেশ্য, বস্তুকে ওই দিকে নেওয়াটাই আমার উদ্দেশ্য, এজন্য আমার উদ্দেশ্যটাকে আমি ধরলাম প্লাস। আর এই মোমেন্টে এই মুহূর্তে গ্র্যাভিটি যেই ডিরেকশনে কাজ করতেছে সেটাকে আমরা ধরে নিলাম মাইনাস। তো দেখো এবার এই সূত্রটার দিকে তাকাও, আমরা উপরের দিকে উঠতেছি, উপরের দিকে উঠার সময় আমাদের ইউটাও থাকে উপরে, ভিটাও থাকে উপরে। তো ইউ ভি দুইটাই থাকবে পজিটিভ, ইউটাও পজিটিভ, ভিটাও পজিটিভ। এর দিকে তাকাও, এ এখন কে? ত্বরণটা এখন কে? ত্বরণটা হচ্ছে জি, আমাদের ত্বরণটা হচ্ছে এখন জি, ঠিক আছে। এখন বস্তু উপরের দিকে উঠতেছে, বস্তুর সাপেক্ষে ত্বরণ কাজ করে নিচের দিকে, এজন্য আমাদের ত্বরণটা হচ্ছে এখন নেগেটিভ। তো দেখো এই সূত্রটা আমরা যদি এবার মাইনাস জি এর জায়গায় বসাই তবে সূত্রটা থেকে কি আসে? ভি পজিটিভ হবে, ইউ পজিটিভ হবে, কিন্তু এর জায়গায় বসবে নেগেটিভ জি, পরে আসে টি। তাহলে আমাদের সূত্রটা হয়ে যাবে ভি সমান সমান ইউ প্লাস মাইনাসে মাইনাস জি টি, ঠিক আছে। সেমভাবে আমরা 2 নম্বর সূত্রটা বানাইতে পারি। 2 নম্বর সূত্রটা ছিল ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এবার এখানে একটু খেয়াল করো, একটা বস্তু যখন উপরের দিকে উঠে তখন সে সর্বোচ্চ যতটুকু উপরে উঠতে পারবে, মনে করো এখান থেকে সে সর্বোচ্চ এই পর্যন্ত উঠলো, তো সে সর্বোচ্চ যতটুকু উঠলো এখান থেকে এই পর্যন্ত যে গেছে, এই ভরকেন্দ্র থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত সে যতটুকু উপরে উঠতে পারছে সেটাকে আমরা ধরে নিলাম আমাদের বস্তুর উচ্চতা বা বস্তুর অতিক্রান্ত দূরত্ব বা বস্তুর অতিক্রান্ত উচ্চতা এইচ। তাহলে যেখানে এস আছে অতিক্রান্ত দূরত্ব আছে সেখানে আমরা এখন অতিক্রান্ত উচ্চতার জন্য এইচ বসাবো। ওকে, খেয়াল করো বস্তু উপরের দিকে যাচ্ছে, এজন্য আমাদের ভিটাও থাকবে পজিটিভ, ইউটাও থাকবে পজিটিভ। বস্তু যে ডিরেকশনে যাবে সেই ডিরেকশনের বেগগুলো পজিটিভ। তো দেখো ভিও পজিটিভ পাওয়া গেল, ইউ পজিটিভ পাওয়া গেল, তাহলে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার, ভি এর সামনেও পজিটিভ, ইউর সামনেও পজিটিভ। এবার প্লাসের জায়গায় প্লাস, 2 এর জায়গায় 2, এর জায়গায় বসাবো। দেখো বস্তু যেহেতু উপরে উঠতেছে সেহেতু এ হবে নেগেটিভ জি, আর এস এর জায়গায় বসবে এখন এইচ। তাহলে আমাদের সূত্রটা হয়ে যাবে ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2gh। ওকে, এই সূত্রটা আমাদের আরও কিছু কাজ বাকি আছে। খেয়াল করো বস্তুটা যখন এইখান থেকে এইখানে উঠছে, এইখান থেকে এইখানে উঠার সময় তার শেষ বেগটা যদি 0 হয়, বস্তুটার শেষ বেগটা যদি 0 হয়
হয়তো বস্তুটা আরও উপরে উঠতে পারতো, কিন্তু আমরা যেহেতু ধরে নিছি এখানে শেষ বেগ 0, তার মানে বস্তু আর উপরে উঠতে পারবে না। আমরা যখন শুধু ভি লিখছিলাম তখন ব্যাপারটা এরকম, ভি এর মানটা যদি 0 না হয় অন্য কিছু হয় তাহলে বস্তুটা আরও উপরে উঠবে, কিন্তু ভি এর মানটা যদি এখানে 0 হয়ে যায় তাহলে বস্তুটার উপরে উঠবে না। এটাই বস্তুটার সর্বোচ্চ উচ্চতা। বস্তুটা এখান থেকে যে এই পর্যন্ত উঠতে পারছে, উঠে যে তার শেষ বেগ 0 হয়ে গেছে, তাই এইখান থেকে এই হাইটটাই হচ্ছে বস্তুর সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা। সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতাকে আমরা বলবো এইচ ম্যাক্স, অর্থাৎ ম্যাক্সিমাম হাইট। তো এবার আমরা এই ইনফরমেশনগুলো বসায় দিই। যখন আমাদের এইচটা ম্যাক্সিমাম হবে তখন ভি এর মান হবে 0, এইচ যখন সর্বোচ্চ তখন শেষ বেগের মান 0। তো আমরা বসায় দিই, ভি এর জায়গায় বসায় দিলাম 0 স্কয়ার, ইউর জায়গায় ইউ স্কয়ার মাইনাস 2g, এইচ এর জায়গায় এখন বসবে এইচ ম্যাক্স। তাহলে আমাদের মাইনাস 2g এইচ ম্যাক্স এ পাশে চলে আসলো, হয়ে গেল প্লাস 2g এইচ ম্যাক্স, এবং এ পাশে থাকলো ইউ স্কয়ার। আমাদের এইচ ম্যাক্স যদি বের করতে বলা হয় তাহলে আমরা এইচ ম্যাক্সের জন্য এখন সূত্র পাবো এইচ ম্যাক্স সমান ইউ স্কয়ার ডিভাইডেড বাই টোয়াইস জি। এইখানে আমরা নতুন আরেকটা সূত্র পাইলাম, এটাকে আমরা নিক্ষিপ্ত বস্তু সূত্রে নিয়ে অ্যাড করে দিতে পারি। এইচ ম্যাক্স সমান সমান ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g, এইচ ম্যাক্স সমান সমান ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। ওকে, এখান থেকে তুমি নিক্ষিপ্ত বস্তুর জন্য সর্বোচ্চ উচ্চতা পেয়ে যাবে। নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবে। আর পরন্ত বস্তু কতটুকু নিচে নামবে সেটার জন্য তুমি এই সূত্র ব্যবহার করবে, তখন তোমার আদিবেগের মান 0। পরন্ত বস্তুর জন্য এইচ ম্যাক্স, পরন্ত বস্তুর জন্য এইচ ম্যাক্সের সূত্রের দিকে তাকাও। পরন্ত বস্তুর জন্য আমরা যখন একটা বস্তুকে উপর থেকে ফেলে দেই তখন আমরা একটু আগে বুঝায় আসছিলাম যে পরন্ত বস্তুর বেলায় একটা বস্তুকে উপর থেকে ফেলে দেওয়ার সময় আমি দুইভাবেই ফেলতে পারি। আমি একটু পুশ করে নিচের দিকে ফেলতে পারি, একটু পুশ করে ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারি, যেরকম ধাক্কা দিয়ে নিচে ফেলতে পারি, একটা ধাক্কা দিয়ে, অথবা জাস্ট ছেড়ে দিয়ে নিচে ফেলতে পারি। যখন আমি জাস্ট ছেড়ে দিয়ে নিচে ফেলবো তখন বস্তুর আদিবেগের মান থাকবে 0। যখন শুধুমাত্র ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার ফলে সে নিচে পড়তে থাকবে, তখন আদিবেগের মান 0। তো মনে করো একটা বস্তুকে আমি জাস্ট ছেড়ে দিলাম, সেক্ষেত্রে তার আদিবেগের মান হবে 0। এই 0 আদিবেগ নিয়ে সে নিচে পড়তেছে। নিচে পড়তে পড়তে মনে করো যখন ভূমি ছুঁই ছুঁই করবে, ভূমি এখনও ছোঁয় নাই, ভূমিটা সে ছুঁই ছুঁই অবস্থায় আছে, ভূমিটা সে স্পর্শ করবে এরকম একটা অবস্থায় আছে। দেখো এখানে একটু হালকা খালি আছে, ভূমি এখনও সে স্পর্শ করে নাই। এই মোমেন্টে বস্তুটার যে বেগ থাকবে এটাকে আমরা বলবো ফাইনাল ভেলোসিটি, অর্থাৎ শেষ বেগ, প্রকাশ করব ভি দিয়ে। তো দেখো এইখান থেকে সে যখন এখানে আসছে তখন কতটুকু নামছে সে, এখান থেকে সে যখন এই জায়গায় আসছে তখন কতটুকু নামছে, সে নামছে এইচ পরিমাণে। সে এতটুকুই তো নামতে পারবে, এর বেশি তো নামতে পারবে না। তাহলে এটাই হচ্ছে তার সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা। সর্বোচ্চ অতিক্রান্ত উচ্চতা কতটুকু নামছে, এইচ ম্যাক্স। চলো আমরা এইচ ম্যাক্স বের করি এই সূত্র থেকে। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2g, এইচ এর জায়গায় বসাবো এইচ, আচ্ছা ঠিক আছে আপাতত এইচ থাকুক। যখন আমরা ইউর মান 0 বসাবো তখন এইচ ম্যাক্স বসাবো। এখানে থাকবে ভি স্কোয়ার, ইউর মান 0 স্কোয়ার 2g, এইচ এর জায়গায় বসবে এইচ ম্যাক্স। তাহলে এখানে এইচ ম্যাক্স কত পাইলাম আমরা, ভি স্কোয়ার সমান সমান 2g এইচ ম্যাক্স, 2g এইচ ম্যাক্স, বা এইচ ম্যাক্স সমান সমান বলা যায়, এইচ ম্যাক্স সমান সমান বলা যায় ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। এই যে ভি স্কোয়ার এখানে, 2g এখানে নিচে চলে আসবে। তাহলে এইচ ম্যাক্সের জন্য আমাদের সূত্রটা হয়ে যাবে পরন্ত বস্তুর জন্য ভি স্কোয়ার বাই 2g, নিক্ষিপ্ত বস্তুর জন্য ইউ স্কোয়ার বাই 2g, পরন্ত বস্তুর জন্য ভি স্কোয়ার বাই 2g। এবার ভালো করে শুনো, নিক্ষিপ্ত বস্তুর সময় তোমাকে ইউর মান বলে দিবে। নিক্ষিপ্ত বস্তুর সময় তুমি কত বেগে নিচ থেকে বস্তুটাকে ছুঁড়ে মারবা, নিচ থেকে কত বেগে ছুঁড়ে মারবা সেই ইউর মান বলে দিবে। কিন্তু পরন্ত বস্তুর বেলায় নিচে আসতে আসতে তার শেষ বেগ কত হবে সেটা তোমাকে বলে দিবে না। তো তুমি চাইলে শেষ বেগটা এই সূত্র থেকে বের করে নিয়ে আসতে পারো। এই সূত্র থেকে প্রথমে শেষ বেগ বের করে নিয়ে আসবা। এই সূত্র থেকে শেষ বেগ বের করার সময় ভি সমান সমান আসবে, যেহেতু আদিবেগের মান 0, ভি সমান সমান আসবে জি টি। তো তোমার শুধু জানতে হবে, এটা তোমাকে বলে দিবেই, উপর থেকে নিচে পড়তে কত সেকেন্ড সময় লাগছে এটা তোমাকে বলে দিবে। এতটুকু ইনফরমেশন দেওয়া থাকবে, হয় তোমাকে টি এর ভ্যালু বলে দিবে অথবা এইচ ম্যাক্সের ভ্যালু বলে দিবে। তোমাকে এইচ ম্যাক্সের ভ্যালু বলে দিলে তুমি ভি এর মান বের করতে পারবা, আবার তোমাকে টি এর ভ্যালু বলে দিলেও তুমি ভি এর মান বের করতে পারবে। ওকে, যে কোনো একটা দিয়ে দিবে। তো পরন্ত আর নিক্ষিপ্ত বস্তুর জন্য এই সূত্রগুলো আমরা দেখলাম, আরও কিছু সূত্র আছে।
পরন্ত আর নিক্ষিপ্ত বস্তুর জন্য আরও কিছু সূত্র আছে, আরও কিছু টার্ম আছে। এবার আমরা যে টার্মগুলো দেখতে যাচ্ছি সেগুলো হচ্ছে সময়ের জন্য। একটা বস্তুকে যখন আমরা নিচ থেকে উপরে নিক্ষেপ করি, নিক্ষিপ্ত বস্তুর জন্য নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে, মনে করি নিক্ষিপ্ত বস্তু উপরে উঠতে 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 এই জায়গায় এসে তার বেগটা শূন্য হয়ে গেল, এই জায়গায় এসে শেষ বেগ শূন্য হয়ে গেল, তাহলে এটাই নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা, এটাই নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ সে কত উপরে উঠছে? সর্বোচ্চ সে এতটুকু উপরে উঠছে, এই যে এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। তো নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগে সেটাকে আমরা বলবো উত্থানকাল। নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠতে যে সময় লাগবে সেটাকে বলবো নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায়, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়কে, নিক্ষিপ্ত বস্তুর সর্বোচ্চ উচ্চতায় উঠার সময়কে উত্থানকাল বলে। তো এই উত্থানকালকে আমরা কি দিয়ে প্রকাশ করব? উত্থানকালকে আমরা প্রকাশ করব কি দিয়ে? টি দিয়ে। উত্থানকালকে প্রকাশ করব একটা টি দিয়ে, ঠিক আছে? আবার একটা বস্তু যখন উপর থেকে নিচে পড়ে, এই বস্তুটা মনে করো উপর থেকে নিচে পড়বে, তো এই বস্তুটা যখন উপর থেকে নিচে পড়তেছে, উপর থেকে নিচে পড়ার সময় সে যতটুকু নিচে পড়লো এটারে আমরা বলবো এইচ ম্যাক্স। তো এই এইচ ম্যাক্স বা এই উচ্চতা পাড়ি দিতে বস্তুটার যে সময় লাগছে, এবার সে নিচে নামতেছে, এখানে সে উঠতেছিল উপরে আর এখানে বস্তুটা নামতেছে নিচে। তো নিচে নামার সময় বস্তুটার যে সময় লাগবে সেটাকে আমরা বলবো পতনকাল। এখান থেকে এই জায়গায় নামতে তার যেই সময় লাগছে সেটাকে আমরা বলবো পতনকাল, সেটাকে আমরা বলবো পতনকাল। পতনকালকে আমরা কি দিয়ে প্রকাশ করব? উপর থেকে নিচে নামতে যে সময় লাগছে পড়ন্ত বস্তু সেটাকে পতনকাল বলবো। পতনকালকেও আমরা প্রকাশ করব টি দিয়ে। উত্থানকালকেও টি দিয়ে প্রকাশ করা হবে, পতনকালকেও টি দিয়ে প্রকাশ করা হবে। এবার মজার ব্যাপার শুনো, নিক্ষিপ্ত বস্তুটাকে তুমি নিচ থেকে উপরে উঠাইছো, এতটুকু উপরে উঠাইছো, তোমার কতটুকু সময় লাগছে? তোমার সময় লাগছে উপরে উঠাইতে টি সময়। বস্তুটা কি উপরে উঠে আটকায় থাকবে? বাতাসে কি বসে থাকবে? না, বস্তুটা আবার নিচে পড়বে। এখান থেকে সেমভাবে সে আবার নিচে পড়বে, এ জায়গায় চলে আসবে। আবার এখান থেকে উপরে উঠছিল, আবার এখান থেকে সে নিচে নামবে। কিছুক্ষণ পরে এখান থেকে সে আবার নিচের দিকে নামবে। একবার উঠছিল উপরে, আবার সে নামবে এবার নিচের দিকে। প্রথমে উঠছিল সে উপরের দিকে, প্রথমে উঠছিল এই যে কালো মার্কারের দাগগুলো মনে করো, প্রথমে উপরে উঠার দাগ, প্রথমে উঠছিল সে উপরের দিকে, এরপরে সে আবার নিচের দিকে নামা শুরু করছে। তো সে যখন নিচের দিকে নামবে, খেয়াল করো সে উপরে যখন উঠছে তখনও জি ত্বরণে উঠছে, আবার নিচে যখন নামছে তখনও জি ত্বরণে নামছে। একটা ব্যাপার এখানে একটু দেখো, গুরুত্বপূর্ণ ব্যাপার। মনে করো একটা বস্তুর ভি সমান সমান দুইটা কাজ দেখি। মনে করো ইউ সমান সমান আমরা ধরলাম যে 0 আর ভি সমান সমান আমরা ধরলাম 10। এখানে বেগের পরিবর্তন কত? ইউ থেকে ভি এ বেগের পরিবর্তন হচ্ছে ভি মাইনাস ইউ ইকুয়াল টু 10। আবার এরকমও হইতে পারে, মনে করো ইউর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 0। এখানেও বেগের পরিবর্তন কত? এখানেও বেগের পরিবর্তন হচ্ছে 10। এখানেও বেগের পরিবর্তন 10, উপরেও বেগের পরিবর্তন 10। তো আমি বলে দিলাম এই বেগের পরিবর্তনটা কি জন্যে হয়? এই বেগের পরিবর্তনটা হয় ত্বরণের জন্য, আর এই বেগের পরিবর্তনটা হয় মন্দনের জন্য। তো আমি তোমাকে বলে দিলাম, দেখো উপরে যখন উঠে তখন সে উঠে মন্দনে, নিচে যখন নামে তখন নামে ত্বরণে। তো নিচে নামার সময় সে প্লাস জি ত্বরণে নামে, উপরে উঠার সময় নিচে নামার সময় সে প্লাস জি ত্বরণে নামে, এবং উপরে যখন উঠে তখন মাইনাস জি ত্বরণে উঠে। তার মানে তার উপরে উঠে এবং নামার ত্বরণ মন্দনের মানটা একই থাকতেছে। তো আমরা ত্বরণের মানটাকেও ধরলাম মনে করো যে 5, মন্দনের মানটাকেও ধরলাম 5। তাহলে দেখো আমাদের এখানে ইউ 0 থেকে ভি 10 হইতে কত টাইম লাগছে, আমরা টাইমটা বের করি। টাইম সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই এ। ভি মাইনাস ইউ পাওয়া গেছে 10, এর মান পাওয়া গেছে 5, আমাদের এখানে টাইম লাগতেছে 2 সেকেন্ড। দেখো ত্বরণে চলে 0 থেকে 10 হইতে তার সময় লাগছে 2। ত্বরণ মানে হচ্ছে উপর থেকে নিচে নামা। সে যখন উপর থেকে নিচে নামবে তখন উপর থেকে নিচে নামার সময় তার যে টাইমটা লাগবে সেই টাইমটা মনে করে আমরা পেলাম 2 সেকেন্ড। যদিও ত্বরণ ওইখানে থাকবে 9.85 থাকবে না, কিন্তু আমরা ধরে নিলাম যে এখান থেকে এখানে নামার সময়
এখানে তার আদি বেগের মান 0, এখানে তার শেষ বেগের মান 10, আদি বেগের মান 0, শেষ বেগের মান 10, এবং এখান থেকে এখানে নামার সময় সে 5 ত্বরণে নামছে, তাহলে এখান থেকে এখানে নামতে তার সময় লাগবে 2 সেকেন্ড। আবার মন্দনের বেলায় কি হয়, মন্দনের বেলায় সে নিচ থেকে উপরে উঠবে, নিচে তার আদি বেগের মান 10, উপরে উঠতে উঠতে তার শেষ বেগের মান 0। তাহলে এখানে 5 মন্দনে সে যদি 10 থেকে 0 হয়, তার এই সময়টা কত লাগবে? 10 থেকে 0 হইতে 5 ত্বরণে তার কত সময় লাগবে? v মাইনাস ইউ বাই এ, v মাইনাস ইউর মান পাওয়া গেছে 10, এর মান পাওয়া গেছে 5, এখানেও টাইম পাওয়া গেছে 2 সেকেন্ড। তাহলে দেখো, ত্বরণে চলার সময় বস্তুটার যে টাইম লাগছে, ত্বরণে চলা মানে হচ্ছে বস্তুটা যখন নিচে নামতেছে, বস্তুটার নিচে নামতে যে সময় লাগছে আর উপরে উঠতে অর্থাৎ মন্দনে উঠতে তার যে টাইম লাগছে, উপরে উঠতে যে টাইম লাগছে, দুইটা টাইম সেম না? তাহলে আমরা বলতে পারি একটা বস্তুর উত্থানকালের জন্য যে সময় লাগে, অর্থাৎ বস্তুর জি এর বিপক্ষে উপরে উঠতে যে সময় লাগে, জি এর পক্ষে নিচে নামতেও একই সময় লাগবে। জি এর বিপক্ষে উপরে উঠতে বস্তুর যে সময় লাগবে, জি এর পক্ষে নিচে নামতে যে সময় লাগবে, জি এর বিপক্ষে উপরে উঠতেও একই সময়। ঠিক আছে, জি এর পক্ষে নামে নিচে, জি এর বিপক্ষে উঠে উপরে। বিপক্ষে উঠতে যে সময় লাগবে, পক্ষে নামতেও সেম একই সময় লাগবে। তাহলে আমরা বলতে পারি উত্থানকালের সময় সমান সমান পতনকালের সময়, বা উত্থানকাল সমান সমান পতনকাল। লিখে নাও, নিক্ষিপ্ত বস্তুর জন্য উপরে উঠতে যে সময় লাগে, নিচে নামতেও একই সময় লাগে। নিক্ষিপ্ত বস্তু একবার উপরে উঠে আরেকবার নিচে নামে, তো লিখে ফেলো, নিক্ষিপ্ত বস্তু কি করে? একবার উপরে উঠে আরেকবার নিচে নামে। তো নিক্ষিপ্ত বস্তুর জন্য একটা উত্থানকাল সময় আছে, একটা পতনকাল সময় আছে। উত্থানকালের জন্য সময় আছে টি, পতনকালের জন্য সময় আছে টি। তো আমরা লিখে রাখি, নিক্ষিপ্ত বস্তুর জন্য উত্থানকাল ও পতনকাল সমান। উত্থানকাল সমান সমান পতনকাল। উত্থানকাল সমান সমান পতনকাল। তো উত্থানকাল টি, পতনকালও টি, তাই না? তাহলে দেখো, উপরে উঠতে তার কত সময় লাগছে? টি সময়। আবার নিচে নামতে কত সময় লাগছে? টি সময়। তাহলে এখান থেকে উপরে উঠে আবার নিচে নামতে কত সময় লাগছে? উপরে উঠতে টি সময়, নিচে নামতে টি সময়। তাহলে উপরে উঠে আবার নিচে নামতে তার টোটাল সময় লাগছে 2t সময়। এই 2t সময়কে আমরা বলবো বিচরণকাল। এই 2t সময়কে আমরা বলবো বিচরণকাল। বিচরণকাল কিভাবে আসছে? উত্থানকাল এবং পতনকাল এই দুইটা যোগ করে আমরা পাইছি বিচরণকাল। উত্থানকাল প্লাস পতনকাল এই দুইটা সময় আমরা যোগ করে যেটা পাইছি সেটাকে বলতেছি বিচরণকাল। তাহলে বিচরণকাল সমান সমান 2 ইন্টু উত্থানকাল অথবা 2 ইন্টু পতনকাল। টিটা কাকে ধরছি? টি ধরছি উত্থানকালকে, আবার টি পতনকালকেও ধরছি। তাহলে আমরা এভাবে বলতে পারি 2 ইন্টু উত্থানকাল মানে হচ্ছে বিচরণকাল, অথবা 2 ইন্টু পতনকাল মানেও হচ্ছে বিচরণকাল। তাহলে বিচরণকালের জন্য আমরা পতনকাল যদি জানি সেটাকে 2 দিয়ে গুণ দিলেই বিচরণকাল চলে আসবে, অথবা বিচরণকালের জন্য আমরা যদি পতনকাল জানি সেটাকেও 2 দিয়ে গুণ দিলে বিচরণকাল চলে আসবে। বিচরণকালকে ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করে। তো বিচরণকাল সমান সমান পাওয়া গেল উত্থানকাল প্লাস পতনকাল। টি প্লাস টি সমান সমান 2t। তাহলে টি সমান সমান আমরা বলতে পারি 2 ইন্টু উত্থানকাল অথবা 2 ইন্টু পতনকাল। ওকে, তো চলো এবার বিচরণকালের জন্য আমরা একটা সূত্র বের করি। আমাদেরকে অনেক সময় পরীক্ষায় কিছু মান দিয়ে আমাদেরকে বিচরণকাল জিজ্ঞেস করে। নিক্ষিপ্ত বস্তুর জন্য একটা আদিবেগ দিয়ে দেয়, জিজ্ঞেস করে বস্তুটার বিচরণকাল কত, অথবা বস্তুটা কত সময় পরে ভূমিতে ফেরত আসবে। বস্তুর বিচরণকাল যত, বস্তু ভূমিতে ঠিক তত সময় পরেই ফেরত আসবে। বস্তুর বিচরণকাল যত, বস্তু ভূমিতে ঠিক তত সময় পরেই ফেরত আসবে। ঠিক আছে, তো চলো আমরা এবার বিচরণকালের সূত্র বের করি। আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য বলতে পারি, নিক্ষিপ্ত বস্তুর জন্য টি সমান সমান এখান থেকে বানাইতে পারি। আচ্ছা, নিক্ষিপ্ত বস্তুর জন্য ভি সমান ইউ মাইনাস জি টি। তো আমরা কি করব? আমরা মাইনাস জিটিকে লেফট সাইডে নিয়ে আসব, সেটা প্লাস হিসাবে আসবে, আর ভিকে রাইট সাইডে নিয়ে যাব, মাইনাস ভি হিসাবে যাবে। টি সমান সমান আমরা পাবো ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। নিক্ষিপ্ত বস্তুর জন্য আমাদের শেষ বেগের মান 0। অলওয়েজ নিক্ষিপ্ত বস্তুর জন্য শেষ বেগ 0। নিক্ষিপ্ত বস্তুর জন্য শেষ বেগ ভি সমান সমান 0 মিটার পার সেকেন্ড।
তো দেখো আমরা শেষ বেগের মান জেনে গেছি, যেহেতু নিক্ষিপ্ত বস্তুর জন্য হিসাব করতেছি সেহেতু শেষ বেগ আমাদের জানা আছে 0। তাহলে ইউ মাইনাস 0 ডিভাইডেড বাই জি, বা টি সমান সমান পাওয়া গেল ইউ বাই জি। এটা কি পাওয়া গেল? নিক্ষিপ্ত বস্তুর জন্য যে টিটা পাওয়া যাবে, নিক্ষিপ্ত বস্তু উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে, এখানে এসে তার শেষ বেগ 0 হয়ে গেছে। তাহলে নিক্ষিপ্ত বস্তু এখান থেকে এতটুকু উপরে উঠছে, নিক্ষিপ্ত বস্তু এখান থেকে এতটুকু উপরে উঠছে, এইখান থেকে এখানে উঠতে তার যে সময় লাগছে, এখান থেকে এখানে উঠতে সর্বোচ্চ উচ্চতা পাড়ি দিছে সে, এই সর্বোচ্চ উচ্চতা পাড়ি দিতে তার যেই সময় লাগছে সেটাকে আমরা বলতেছি উত্থানকাল টি। এই উত্থানকাল টি এর মান পাওয়া যাবে ইউ বাই জি থেকে। তো আমাদের তো শুধু উত্থানকাল হলে হবে না, আমাদের সাথে পতনকালও জানা লাগবে, তাহলে আমরা বলতে পারবো সে ভূমিতে কত সময় পরে ফেরত আসবে। ভূমি থেকে তার উপরে উঠতেও সময় লাগছে টি, আবার ভূমিতে ফেরত আসতেও তার সময় লাগবে টি। তাহলে ভূমি থেকে উপরে উঠতে প্লাস নিচে নামতে তার টোটাল কত সময় লাগলো? 2t। তাহলে বিচরণকালের জন্য আমরা লিখতে পারি, সুতরাং বিচরণকাল বিচরণকাল টি সমান সমান 2 ইন্টু উত্থানকাল, এই যে 2 ইন্টু উত্থানকাল, তাহলে 2 ইন্টু উত্থানকাল কত পাওয়া গেছে? ইউ বাই জি। তাহলে একবার আমরা বলতে পারি বিচরণকাল টি সমান 2 ইউ ডিভাইডেড বাই জি। বিচরণকাল টি সমান 2 ইউ ডিভাইডেড বাই জি। ঠিক আছে, চলো আমরা এখান থেকে একটা ম্যাথ করি। আমরা এখানে একটা উত্থানকালের জন্য আদিবেগ দিয়ে দিই, এখানে একটা আদিবেগ দিয়ে দিলাম আমরা, মনে করো 29.4 মিটার পার সেকেন্ড একটা আদিবেগ দিয়ে দিলাম। আমাদের জিজ্ঞেস করছে ভূমিতে বস্তুটি কত সময় পরে ফেরত আসবে। 29.4 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত বস্তু কত সময় পরে ভূমিতে ফিরে আসবে? কত সময় পর ভূমিতে ফিরে আসবে? ভূমিতে ফিরে আসবে। আমরা লিখব, আমরা জানি, দেখো আমাদেরকে ভূমিতে কত সময় পরে ফিরে আসবে সেটা জিজ্ঞেস করছে। আমরা জানি ভূমিতে যে সময় পরে ফিরে আসবে সেটা হচ্ছে তার বিচরণকাল। ভূমি থেকে উপরে উঠে আবার ভূমিতে যে সময় পরে ফিরে আসবে সেটা হচ্ছে বিচরণকাল। শুধু ভূমিতে ফিরে আসলে সেটা বিচরণকাল না, জাস্ট উপর থেকে ভূমিতে আসছে এটা বিচরণকাল না, আগে তার ভূমি থেকে উপরে উঠতে হবে দেন নামতে হবে, ওইটা হচ্ছে বিচরণকাল। শুধু উপর থেকে নিচে ফেলে দিলাম এটা পতনকাল, এটা বিচরণকাল না। তাহলে আমরা জানি বিচরণকাল সমান 2u ডিভাইডেড বাই জি। 2 ইন্টু ইউর মান 29.4 ডিভাইডেড বাই জি এর মান 9.8। আমরা 9.8 দিয়ে যদি 29.4কে ভাগ করি তাহলে পাবো 3 সমান সমান আসবে 6 সেকেন্ড। তাহলে বস্তুটাকে ভূমি থেকে উপরে নিক্ষেপ করে আবার ভূমিতে আসতে কত সময় লাগবে জিজ্ঞেস করলে আমরা বলবো বস্তুটার সময় লাগবে 6 সেকেন্ড। আমরা চাইলে এটাকে অন্যভাবেও করতে পারতাম, আমরা চাইলে প্রথমে শুধু একটা উত্থানকাল বের করতে পারতাম। আমরা লিখি যে আমরা জানি উত্থানকাল টি সমান ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই জি, ইউ মাইনাস ভি ডিভাইডেড বাই জি। তো এখান থেকে আসবে ইউর মান 29.4 মাইনাস ভি এর মান 0 ডিভাইডেড বাই জি এর মান 9.8 সমান সমান আমরা পাইলাম 29.4 বাই 9.8 ইকুয়াল টু 3 সেকেন্ড। তাহলে বস্তুটার এখান থেকে উপরে উঠতে সময় লাগছে 3 সেকেন্ড। আমরা বলছিলাম একটা বস্তুর গ্র্যাভিটির বিপক্ষে উপরে উঠতে যে সময় লাগবে গ্র্যাভিটির পক্ষে নিচে নামতেও তার একই সময় লাগবে। তাহলে এখান থেকে উপরে উঠতে তার লাগছে 3 সেকেন্ড, আবার এখান থেকে নিচে নামতেও তার সময় লাগবে 3 সেকেন্ড। তাহলে বলো বিচরণকাল কত? বলবো তাহলে বিচরণকাল টি সমান 2 ইন্টু উত্থানকাল 2 ইন্টু উত্থানকাল পাওয়া গেছে 3 সেকেন্ড ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড হচ্ছে আমাদের বিচরণকাল। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো এবার আমরা সর্বোচ্চ উচ্চতা বের করি। যে বস্তুটাকে আমরা একটু আগে নিক্ষেপ করছিলাম এই বস্তুটা সর্বোচ্চ কত উপরে উঠবে?
আমরা যদি এই সূত্র থেকে বের করি তাও যে মান পাবো, শর্টকাটে যদি এই সূত্র থেকে বের করি একই মান পাবো। দেখো আমরা 2 নম্বর সূত্র থেকে যদি বের করি বস্তুটি সর্বোচ্চ উচ্চতা, বস্তুটি এখান থেকে ধরে নিলাম এতটুকু উপরে উঠছে, এই উচ্চতার মান ধরে নিচ্ছি এইচ ম্যাক্স। এইচ ম্যাক্সের মান বের করতে যাচ্ছি আমরা। ভি স্কোয়ার সমান সমান ইউ স্কোয়ার মাইনাস 2g এইচ ম্যাক্স। তো দেখো নিক্ষিপ্ত বস্তুর জন্য শেষ বেগের মান 0, আদি বেগের মান দিয়ে দিছিল একটু আগে, এই যে একটু আগে যে ম্যাথটা দিলাম সেখানে আদি বেগের মান দিয়েছিলাম 29.4 মিটার পার সেকেন্ড। আমরা এখানে ভ্যালুগুলো বসায় দিই 1 বাই 1। ভি এর ভ্যালু 0, ইউর ভ্যালু 29.4 স্কোয়ার মাইনাস 2g এইচ ম্যাক্স। যদি আমরা 2g এইচ ম্যাক্সকে এই পাশে নিয়ে আসি তাহলে ওই পাশে থাকবে শুধু 29.4 স্কোয়ার। তাহলে আমরা শুধু এইচ ম্যাক্সের জন্য বলতে পারবো এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু 29.4 স্কোয়ার ডিভাইডেড বাই 2 টাইমস জি। 2 টাইমস জি এর মান 9.8। দেখো আমরা এখান থেকে কাজ শুরু করে আলটিমেটলি এখানেই ফেরত আসলাম না? দেখো তো আমরা এখান থেকে এইচ ম্যাক্সকে বের করার জন্য একদম মেইন সূত্র থেকে কাজ শুরু করতে করতে কোন সূত্রে ফেরত আসছি? দেখো আমাদের শর্টকাট সূত্রটাতে আমরা ফেরত আসছি। এখানে আছে এইচ ম্যাক্স, এই আছে এইচ ম্যাক্স, উপরে আছে ইউ স্কোয়ার, আদিবেগের মান ছিল 29.4, তাহলে এটা হচ্ছে ইউ, এখানে আছে স্কোয়ার, ইউ স্কোয়ার, নিচে আছে 2 ইন্টু জি, 9.8 হচ্ছে জি এর মান, নিচে আছে জি। এবার এটা ক্যালকুলেট করলে আমাদের এইচ ম্যাক্সের মান চলে আসবে, সর্বোচ্চ উচ্চতা কত চলে আসবে। তো আজকে আমরা নিক্ষিপ্ত বস্তুর জন্য এই পর্যন্তই আমাদের ক্লাসটা রাখলাম।